তিনি যে 1400 মানুষ হত্যা হয়েছে, অসংখ্য মানুষের হাত পা গেছে, গুম খুন হয়েছে, আয়নাঘর হয়েছে, এর দায় তিনি এড়াতে পারেন কিনা রাষ্ট্রের অভিভাবক হিসেবে, এইটা প্রশ্ন কিন্তু জনগণের রয়েছে। এরপর হচ্ছে উনি প্রেসিডেন্ট হওয়ার আগে যে অপরাধগুলো করেছেন সেই অপরাধের বিচার হইতে কোনো বাধা নেই। সেখানে উনি দুর্নীতির সাথে ওনার সম্পর্ক রয়েছে, কালো টাকার সাথে সম্পর্ক রয়েছে, অন্যায়ের সাথে সম্পর্ক রয়েছে। এইটার কারণে ওনার কিন্তু আগেভাগেই ওনার নামে কিন্তু অভিযোগ আছে ইসলামী ব্যাংকের যে সাথে যে দুর্নীতির যে সম্পর্ক আছে, এটা কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগের ব্যাপার। কাজেই আমি মনে করি না কেউ বাংলাদেশের আইনের ঊর্ধ্বে। আইন সবার জন্য সমান হওয়া উচিত। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে উনি যে বিষয়টা 51 ধারায় রয়েছে সেই বিষয়টাই কিন্তু জনগণ কি করেছে, রিভোল্ট করেছে, এখানে জনগণ বিদ্রোহ করেছে, গণ অভ্যুত্থান করেছে। জনগণের এই জায়গাটা না মেনে উনি কি করেছেন, উনি ফ্যাসিস্টের পক্ষে অবস্থান গ্রহণ করে। দেশের ইতিহাসে এত পদলেহনকারী একজন প্রেসিডেন্ট কখনো আসে নাই, যিনি শপথ নেওয়ার পরেও বলেন যে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম দিতে না পারাটা আমার একটা বড় কষ্ট। আর যেটা উনি বলেছেন যে লন্ডনে যে কথাবার্তা বলেছেন শেখ হাসিনার সাথে, আসলে মানে কুকুরের লেজ যেখানেই যান একই রকমই থাকে, মানে আওয়ামী লীগই। এটা বিএনপি বরঞ্চ একটু বড় বিশ্বাস করে অনেক দিন সময় নিয়েছে। এর খেসারত বিএনপিকে অবশ্যই দিতে হয়েছে। তবে হ্যাঁ, বিএনপি যেটা পার করে আনতে পেরেছে যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিগত নির্বাচনের বৈতরণীটা সহজে পার করে আনতে পেরেছে, এটা বিএনপির একটা বড় ধরনের অর্জন। আর আমি মনে করি যে নোট রাখবেন একটু 20 সেকেন্ড। বাংলাদেশের জনগণ তার বিচার দেখতে চায়। বাংলাদেশের জনগণের দৃষ্টিতে কেউ বিচারের ঊর্ধ্বে হতে পারে না। আর 51 ধারায় যেটা আছে আমি মনে করি যে সেটা যাচাই বাছাই শেষে যদি আমরা প্রেসিডেন্সিয়াল যে টাইমটা, এই পিরিয়ডটাকে যদি আমরা মাইনাসে ধরি, তার আগের যে অপরাধগুলো আছে এই অপরাধে তাকে জেলখানায় যেতে কোনো বাধা নেই। 51 যিনি যে রেফারেন্সটা তিনি করেছেন, উনি 51 এক পড়েছেন, 51 2 পড়েন নাই। 51 2টা একটু পড়ে শোনাই। রাষ্ট্রপতির কার্যভার কালে তাহার উপর কোনো ধরনের আমল, ফৌজদারি অপরাধ, সেগুলোকে আমলও নেওয়া হয় না। কোন সময়টুকুতে? তিনি যখন দায়িত্বরত থাকেন। ফলে তিনি যখন দায়িত্বের বাইরে আছেন, তার বিরুদ্ধে যে কোনো ধরনের ফৌজদারি মানে কার্যবিধি আপনি তার উপর প্রয়োগ করতে পারেন। আমরা হুসেন মোহাম্মদ এরশাদের বিচার বাংলাদেশে আমরা দেখেছি, এবং শুধু বাংলাদেশ না, আপনি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদেরকে ইতিহাসগুলো একটু ঘেটে দেখেন, সেখানে এই ধরনের রেফারেন্স আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা, যেটার আসলে নিন্দা না জানালে আমার কাছে মনে হয় যে আজকের এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টটা অপূর্ণ থাকবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন তিনি গ্রেপ্তারের কোনো কিছু দেখছেন না। দেখেন, আপনি যদি কাঠের চশমা পরেন, কাঠের চশমা পরলে কি হয়, অনেক কিছু ক্লিনভাবে দেখা যায় না। আনফর্চুনেটলি তার নেত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশের এই লম্বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের যিনি অতন্দ্র প্রহরী ছিলেন, সামনে থেকে যিনি নির্দেশনা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদা জিয়া, এই নেত্রী কার নেত্রী ভাই? সালাউদ্দিন সাহেবেরই তো নেত্রী। তিনি যখন তার বিরুদ্ধে যখন দুর্নীতি দমন কমিশনের অভিযোগগুলো আনা হয়, এটার অন্যতম কুশীলব নৈপথ্যে যেই ভদ্রলোক, যে অভদ্রলোক এই কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, তিনি ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু। এখন এই অপরাধটুকু তিনি যদি ভুলে যান, তাহলে আসলে আমার নতুন করে মনে করায় দেওয়ার কিছু নেই। তার নেত্রীর অপরাধ, তার নেত্রীর উপর হওয়া সংগঠিত অপরাধ যদি তিনি ভুলে যান, আসলে হু এম আই? বাট আমাদের আফসোস লাগে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট লাগে, যার নেতৃত্বে এতদূর পর্যন্ত আপনারা এলেন, যাকে কিনা অন্তরীণ একটা কারাগারে এতদিন পর্যন্ত তাকে একটা জুডিশিয়াল মানে কিলিংয়ের মাধ্যমে তাকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেওয়া হলো, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই রাষ্ট্রপতি যার কাজ ছিল সংবিধানের যে নীতি, সংবিধানের রক্ষণাবেক্ষণ কে করবেন? রাষ্ট্রপতির শপথ, কি শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি? এই রাষ্ট্রপতির শপথ বাক্যের মধ্যে অন্যতম হচ্ছে তিনি সংবিধানের রক্ষণাবেক্ষণ, সেটাও তিনি ভায়োলেট করেছেন। ভাই, আপনাকে কত কিছু দেখানো হবে আমি জানি না, মানে উনি কি দেখেন না? কাঠের চশমাটা কি এতই মানে মোটা যে তিনি কিছুই দেখতে পান না? তিনি কি দেখেন নাই যে 1500 মানুষের যে রক্ত বাংলাদেশের রাজপথে পড়লো, এই রাজপথে যখন এই রক্তগুলো ঝরছে, তখনও তিনি এরকম একটা পজিশন, রাষ্ট্রপতির মতন একটা গুরুত্বপূর্ণ পজিশন তিনি নিয়ে বসে আছেন। কাজেই দেখেন, অভিযোগ একটা না, অভিযোগ আপনি হাজার হাজার অভিযোগ আপনি দিতে পারবেন। ফলে অভিযোগটা আপনি নেবেন কিনা, অভিযোগটা আপনি দেখবেন কিনা, এই দৃষ্টিভঙ্গিটা আপনার উদারতার উপর ডিপেন্ড করে, এই দৃষ্টিভঙ্গিটা আপনার ট্রান্সপারেন্টির উপর ডিপেন্ড করে, এই দৃষ্টিভঙ্গিটা আপনার রাজনৈতিক নৈতিকতার উপর ডিপেন্ড। শুরুতেই বলে রাখি, সদ্য পদত্যাগী রাষ্ট্রপতিকে আসলে পদত্যাগ করানোর পিছনে অন্যতম যে দুটো কারণ, তার মধ্যে ইতিমধ্যে গণমাধ্যমে সেই দুটো কারণ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তরভাবে। আমার যে বিশ্লেষণ বলে, সেই দুটো কারণের মধ্য দিয়েই মূলত তৎকালীন রাষ্ট্রপতিকে তার পদ থেকে তাকে পদত্যাগে ধরেন যে পদত্যাগ করানো হয়েছে বা পদত্যাগ তিনি করেছেন। তার মধ্যে নাম্বার 1, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। লন্ডন থেকে তিনি তার যে নিয়োগকৃত মুনিব, সেই মুনিবের সাথে কথা বলেছেন এবং সেখানে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ওই ফোন রেকর্ড পরবর্তীতে গোয়েন্দা সংস্থার হাতে আসার পরে সেই রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে। আমি একটু ইন্টারাপ্ট করি, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এটাও বলেছেন যে তারা ওই ফোন আলাপের কোনো হদিস পাননি অথবা কোনো ট্র্যাক তারা হয়তো এখন পাবে না, যেহেতু তারা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন।
এই চিন্তা করলে তারা তো ওই ফোন রেকর্ড বা ফোন কল রেকর্ডের কথা কখনোই সামনে নিয়ে আসবেন না, কারণ এই ফোন কল রেকর্ডের কথা সামনে নিয়ে আসলে ওই ফোন কল রেকর্ডে কী কী আলোচনা হয়েছে সেগুলো তো আলোচনা করতে হবে। তো সুতরাং তারা এটা স্বাভাবিকভাবে স্কিপ করার চেষ্টা করবেন। নাম্বার 2, যেহেতু ইতিমধ্যে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার প্রধান ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে আসার একটা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে, ওই সময় যদি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে থাকেন তাহলে তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো কারণকেই মূলত মেজর কারণ হিসাবে আমার মনে হচ্ছে যে এই দুটো কারণেই তার চেয়ার থেকে তার অপসারণ কিংবা পদত্যাগ যেটি হয়েছে। এখন আসেন তার বিচার আসলে কোন প্রক্রিয়ায় হবে। বাংলাদেশ সংবিধানের যে 51 নম্বর আর্টিকেল, এটি আমাদের তাহসিন রিশাদ ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন। করতে গিয়া ওই মোমেন্টে বা ওই টাইমটাতে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের কোনো বিচার কার্য করা যাবে না এই সংবিধান বলে, কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি চেয়ারে থাকবেন না তখন তার বিচার করা যাবে না, এটা কিন্তু এই সংবিধানে লেখা নেই, সংবিধান বলে না। তার মানে তিনি কিন্তু এখন বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে নেই, সুতরাং তার বিচার করতে বাংলাদেশের কোনো আইন সংবিধান কোনো জায়গায় তার কোনো ব্যারিকেড কিংবা বিধিনিষেধ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তার বিচার এখন স্বাভাবিক নিয়মে স্বাভাবিক গতিতেই। ব্যাংকের ডাইরেক্টর ছিলেন তিনি, তৎকালীন বাংলাদেশের বড় মাফিয়া যিনি বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এস আলমের অন্যতম সহযোগী ছিলেন। এই যে তার এত শত হাজারো অপরাধ, এই অপরাধগুলোর বিচার করতে গেলেই তো আমাদের আসলে আরও মানে নতুন অপরাধের কোনো প্রয়োজন নেই। এখন আসলে আমাদের দৃষ্টিভঙ্গির এখানে বড় একটা প্রশ্ন, আমরা আসলে চাই কিটা? আমরা কি আসলে সত্যিকার অর্থে তার বিচার করতে চাই, নাকি তাকে সেফ এক্সিট দিয়ে আসলে নিরাপদে বিদেশে পাঠিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাই? এটা আসলে সরকার ভালো জানবে বা সরকার ভালো বুঝবে, কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য তার বিচার অবশ্যই হতে হবে। তিনি যদি আজকে পার পেয়ে যান তাহলে এরকম অনেক বড় বড় মাফিয়া, বড় বড় অপরাধী তারাও কিন্তু এই পদ দিয়ে সেফ এক্সিট দিবেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কোনো গণহত্যায় সম্পৃক্ত নন, কিংবা কোনো ধরেন যে আপনার অপরাধ করতে নির্দেশ দেন নাই। কিন্তু একটা অপরাধের অন্যতম উপাদানগুলোর একটা উপাদান হচ্ছে কি জানেন? মৌন সম্মতি। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে গণহত্যা হয়েছে, গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, বাট একটা অপরাধের বিরুদ্ধে তার কোনো স্টেপ আমরা দেখি নাই। সুতরাং এই যে তিনি মৌন সম্মতি দিয়ে গেছেন, এই প্রত্যেকটা অপরাধের দায়ভার তাকে নিতে হবে এবং তিনি অপরাধী। জি, আমরা শরীফুদ্দিন জুয়েলের কাছে আবারও ফিরছি। আপনি 2 মিনিটের মধ্যে যদি এই ফ্লোরে যে আলোচনাটা আসলো সেখান থেকে যদি বলেন, যেমন ডক্টর মান্নান তিনি বলছিলেন যে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা বলছেন, এবং তাহসিন রিয়াজ একটা প্রশ্নও তুলেছেন যে এত অভিযোগ কেন সরকার চোখে দেখে না এই অভিযোগগুলো, এবং একই সঙ্গে মাত্র আপনি শুনলেন যে ফারুক হাসান তারও যে বক্তব্যগুলো, এর বিপরীতে আসলে না, এখানে মান্নান ভাই একটা কথা যিনি বলেছেন যে নির্বাচনী বৈতরণী পার করা হওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সমর্থন বিএনপি নিয়েছে নাকি, না এই ধরনের প্রশ্নটা? আসলে দেখুন, আমরা একটা জিনিস বলতে পারি, আমি একটা জিনিস বলতে পারি, আসলে 5ই আগস্টের পরে পদধারী আওয়ামী লীগ নেতাদেরকে জামায়াতে ইসলামী কিন্তু দলে ভিড়িয়েছে। আমি বেশি দূরে যাব না, এইখানে গুলশান থানার আপনার হলো আগে এক সময় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল আফরোজ হাবিব। 5ই আগস্টের পরে সে আফরোজ হাবিবকে জামায়াত ইসলামী তারা হলো একদম কাগজে কলমে একদম নিয়ে তারা হলো জামায়াত ইসলামীকে তারা জয়েন করিয়েছে। এবং আমরা এর আগে 5ই আগস্টের পর আরও একটা দেখেছি, কালিয়াকোট থানার জামায়াত ইসলামীর এক নেতাকে আপনার হলো গ্রেফতার করা, আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হলো। সে আওয়ামী লীগের পদধারী নেতা, জামায়াত ইসলামীর নেতারা থানা ঘেরাও করেছে তাকে হলো থানা থেকে ছাড়ানোর জন্য। সে নাকি তাদের নব্য হলো জামায়াতের নেতা। তো এই ধরনের সরাসরি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদেরকে জামায়াত ইসলামী যোগদান করিয়েছে এবং তাদেরকে নিয়ে জামায়াত ইসলামী সারা দেশে কিন্তু ভোটের ক্যাম্পেইনটা চালিয়েছে। আপনারা কোথাও কি দেখাতে পারবেন সারা বাংলাদেশে আমরা বিএনপি আওয়ামী লীগের কোনো নেতাদেরকে আমরা দলেটে নিয়ে তাদেরকে নির্বাচনী বৈতরণে পার করার চেষ্টা করেছি? সেটা আমরা করিনি, সেটা জামায়াত ইসলামী করে এসেছে। এবং দেখুন, আপনার যখন 5ই আগস্টের পরে যখন শাহাবুদ্দিন সাহেব যখন শপথ গ্রহণ করালেন, তখন সবকটি দলই কিন্তু সে শপথ গ্রহণে গিয়েছে। আজকে এনসিপির নেতারা তখন কিন্তু তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তো পরবর্তীতে তারাও সেখানে শপথ নিয়েছে, তারাও রাষ্ট্রপতিকে মেনে নিয়েছে, তারা রাষ্ট্রপতি তাদেরকে যখন যেটা তাদেরকে চেয়েছে রাষ্ট্রপতির কাছে তখন দিয়েছে, তখন রাষ্ট্রপতি তাদের কাছে ভালো ছিল। এখন রাষ্ট্রপতি 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাছে তারা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র কিন্তু তাদের কাছে ভালো না। এই প্রশ্নগুলো আমাদের এখন জানতে ইচ্ছা করতেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে রাষ্ট্রপতি আপনাদের কাছে তো ভালো ছিল, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে রাষ্ট্রপতি আপনাদের কেন এত খারাপ হয়ে গেল, সেটাও কিন্তু জাতি কিন্তু জানতে পারে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস এখানে বলি যে দেখুন, আপনি 10 সেকেন্ডে শেষ করবেন। আইনের কিন্তু সবাই সমান। আর তাহসিন ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দেখুন তাহসিন ভাইয়ের কোশ্চেন আমি ভুলে গেছি, আর একটু বলবেন কোনটা যেন ছিল? এত অভিযোগ কিন্তু সরকার কিছু চোখে দেখে না। আচ্ছা, 30 সেকেন্ডস মোর। হ্যাঁ, বলি। হ্যাঁ,
মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের আমলে আমরা যে পরিমাণে আমরা নির্যাতন হয়েছি, আমাদের মমতাময়ী মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং উনি সে জেলখানাতে স্লো পয়জনের মাধ্যমে উনি কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং শুধু সেটা না, জিয়া পরিবারের উপরে বাংলাদেশে যেই পরিমাণ অত্যাচার হয়েছে, বাংলাদেশের অন্য কোনো নেতা অন্য কোনো কর্মী কিন্তু জিয়া পরিবারের মতো কিন্তু নির্যাতন কিন্তু সহ্য করেনি। আমরা সবই ওয়াকিবহল। একটা কথা কিন্তু আমি প্রথমেই বলেছি, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছি, জি সময় শেষ, আমরা আব্দুল মান্নানের কাছে ফিরছি। যে কথাগুলো বলা হলো আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখান থেকে আপনি উত্তর দিতে পারেন। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কিন্তু যেটাই হোক না কেন, মানে এর মধ্যে কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, একটা কথা এসেছে যে ফোন কলটা হয়েছে, এই ফোন রেকর্ডের ভিতরে বিএনপির ভিতরে লুকিয়ে থাকা দোসর কারা কারা আছে তাদের নাম প্রকাশের ভয়ে হয়তো এটাকে এখন আর আনা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রেসিডেন্ট এতটাই অসুস্থ, তাকে বঙ্গভবন থেকে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়েছে, কোনো হাসপাতালে নেওয়া হয় নাই। এটা দুর্ভাগ্যজনক, এই অসুস্থতার ভান, এটা অসুস্থতার একটা ভান। এরপরে হচ্ছে আমার ভাই বললেন যে জামাতের লোকরা আওয়ামী লীগকে ইয়ে দিয়েছে। দেখেন, গোপালগঞ্জে তো আপনারা একচাটিয়া ইতিহাস সৃষ্টি করেছেন, 3টা আসন গোপালগঞ্জের লোকেরা আপনাদেরকে উপহার দিয়েছে। আওয়ামী লীগের এটা বড় একটা পাওয়া। শেখ হাসিনা ওই দেশ থেকে ফোন কল করে বলে দিচ্ছে, ফোনে তার মেসেজ দিচ্ছে যে আমরা নিঃশর্ত দিয়েছি। অনেক হিন্দু নেতারাও বলছে আমরা বিএনপিকে নিঃশর্ত যা দিয়েছিলাম এখান থেকে তারা চলে গেছে। উত্তরবঙ্গে থানা থেকে জোর করে আসামি চিন্তাই করে নিয়ে আসা হয়েছে। থানা ঘেরাও করে শরীফুদ্দীন জুয়েল একটা एग्जांपल দিয়েছেন, সেই एग्जांपलेর কোনো উত্তর আছে কিনা? আপনি দেখেন যে ছাত্রলীগের কমিটির ভিতরে মানে থাকা লোকদেরকে ছাত্রদলে নিয়ে আসা হয়েছে, বিএনপির প্রোগ্রামে জয় বাংলা স্লোগান হয়েছে। এর চেয়ে তো আর দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এরপরে আমি আপনাকে যেটা বলতে চাই যে লাস্টে আপনি যেটা বলেছেন, এটার ভিতরে যে রাজনীতি, প্রেসিডেন্টের অবশ্যই একটা রাজনীতি তো আছেই, যে বিএনপি মানে এদিক দিয়ে তাদের নির্বাচনী বৈতরণী পার করে নিল, এই প্রেসিডেন্টকে দিয়ে যা ইচ্ছা তাই বলাই নিল, দুর্বল অবস্থায় সে একা, তাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিয়ে যায়, একটা সবল লোককে দিয়ে এতটা করা যায় না। দ্বিতীয় হচ্ছে যে আগামী নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করার ব্যাপারেও যদি বিএনপির কোনো ইচ্ছা থাকে বা সেখানে বয়স পরিবর্তন থেকে শুরু করে অন্য কোনো দূরভিসন্ধি থাকে, তাহলে এখন যিনি প্রেসিডেন্ট হবেন তিনি তাদের সেই জায়গাটার অভাব পূরণ করবেন। সেই জায়গায় এসে বিএনপি সেরকম লোককেই খুঁজছে বলেই তো এখন মানে প্রেসিডেন্টের এই টাইমে এসে, কারণ আমার মনে হয় আপনার উত্তরটা আমরা পেয়ে গেছি। তাহসিন রিয়াজের কাছে যাচ্ছি। একই প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো রাজনীতি দেখছেন কিনা? না, এটা তো রাজনৈতিক ব্যাপারই আসলে। এখন আমরা যেহেতু দেখেছি যে রাষ্ট্রপতি তো আসলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, পরোক্ষ ভোটে নির্বাচিত হন, ফলে সংসদ সদস্যরা এটাকে নির্বাচিত করবেন এবং এর প্রক্রিয়াটা সবারই জানা। ফলে এখানে রাজনীতি আছে। বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রশাসনিক নিয়োগগুলোতে আপনারা দেখেছেন, যেই প্রশাসনিক নিয়োগগুলোর বিরুদ্ধে খালেদা জিয়া সোচ্চার ছিলেন, রিজভী ভাইদের আমরা শক্ত কমেন্ট আমরা দেখেছি একসময়। সেই রাজনৈতিক নিয়োগগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, বুয়েটে এমন ভিসি যার ডিন হওয়ার কোনো ক্যাপাসিটি কখনো ছিল না বা তার রেকর্ড নাই। এ ধরনের লোকজনকে আমরা যখন প্রশ্ন করা হয়েছে যে কেন দিয়েছেন, তখন তারা বলছে ভাই আমি আমার লোকরে দিব না কারে দিব। ফলে আপনি আপনার লোককে দিবেন, এখন এর বাইরে তো কোনো উত্তর নেই। আপনি আপনার লোকরে দিবেন না কারে দিবেন? আপনি যদি কোনো নিরপেক্ষ লোক না দেখেন, এটা আপনি আসলে কীভাবে কোন এম্বার্গোতে ফালাবেন? কারণ উনি তো ফরম্যাট তো ঠিক রাখতেছে, ফরম্যাট ঠিক রেখে তিনি তার লোক নিয়ে আসতেছে। ফলে এটা রাজনৈতিক ইস্যু। আমি একটা ছোট্ট জাস্ট কাউন্টার দিই, এটা জরুরি সেটা জানা। সেটা হচ্ছে যে এনসিপির কথা বলতে, জামাতের ব্যাপারটা আমি জানি না ঠিক, তিনি তার মতন করে বলবেন। তিনি বলেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর নাকি আমরা রাষ্ট্রপতির ব্যাপারে আমরা সোচ্চার হচ্ছি। ইটস ভেরি রং আর্গুমেন্ট। আমাদের ইতিহাস বা ভুরি ইতিহাস, গো অ্যান্ড সার্চ, হাজার হাজার ডকুমেন্টস পড়ে রয়েছে। আমি নিজে ওই সংবাদ সম্মেলন ছিলাম 5 আগস্টের জাস্ট ইমিডিয়েট পরপর, যখন আপনার শহীদ মিনারে দাঁড়ায় আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা সংবাদ সম্মেলন করে বলছি যে রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে সরাইতে হবে, অবসান করতে হবে। ফলে শুধু একটা না, একাধিক জায়গায় আমরা বারবার করে বলেছি এবং দেখেন আজকে কিন্তু ঠিক তারা এই কাজটাই করলেন। এখন সাংবিধানিক শূন্যতা হয়নি, এখন তো আপনি আপনার প্রসেসের মধ্যে দিয়ে এটা ফেলে নিয়ে গেছেন। ফলে কি হয়েছে দেখেন, আপনার রাষ্ট্রপতিকে ফাইনালি কন্ট্রোল করতে পারেন। আপনি যেভাবে করে তারা চাইছিলেন, সে তার মুনিবের কাছে কিন্তু ফিরে গেছে। সে তার যে লর্ড, সে তাকে মানে যার মানে দয়া দক্ষিণায় রাষ্ট্রপতি, তাকে কিন্তু দিকে দেখেন গভীর রাতে ফোন দিছে। ফোন কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয় নাই, ফোন কিন্তু যিনি এত সাংবিধানিক দোহাই দেন তাকে কিন্তু দেয় নাই। ফলে দেখেন তিনি তাকেই ফোন দিবেন। ফলে এই যে ক্রাইসিসটা আপনারা এখন তৈরি করলেন, এটা আগেও শুনতে পারতেন, শুনেন নাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা আপনাদের অনেক প্রয়োজন ছিল, ভাই আপনি করছেন। ফলে এই যে
যে জিনিসগুলো আমাদের উপর চাপায় দেওয়া হয়, এই জিনিসগুলো এভাবে করে না চাপানোটাই বরং সুন্দর, সমীচীন। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে জিয়ে রাখার 10 সেকেন্ডস। রাষ্ট্রপতিকে আপনি যেই কারণে জিয়ে রাখলেন, দিন শেষে আপনি নতুন রাষ্ট্রপতির মাধ্যমে ওই কারণে কিন্তু রিচ আউট করতে পারলেন না। আপনারা যেটা চেয়েছিলেন যে আগামী নির্বাচনটা আপনারা কোনো রকম করে মানে একটা এমন একটা টাইম পিরিয়ডের মধ্যে রাষ্ট্রপতি নিয়ে আসতে পারেন কিনা যেই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি আগামী নির্বাচন করাইতে পারবেন। ফলে আমার মনে হয় না যে ওই উদ্দেশ্যটা আসলে খুব একটা হাসিল হয়েছে। ধন্যবাদ। সেটা এখনই প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এখনই জি, প্রশ্নবিদ্ধ ফারুক হাসানের কাছে যদি যাই, দ্য নেক্সট প্রেসিডেন্ট, সেই জায়গা থেকে যদি আসেন। ধন্যবাদ আপনাকে। আমি জি, শুরুতেই বলে রাখি, 2 মিনিট। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া যে উপাদান, এই উপাদানগুলো নিয়ে আসলে আমাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি হোক, আমাদের মধ্যে কোনো ডিভাইডেশন হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমাদের কথা একবারই পরিষ্কার যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ। এখানে কে বিএনপি, কে জামাত, কে গণ অধিকার, কে এনসিপি, ডাজন্ট ম্যাটার। আমরা এদের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আগেও ছিলাম, এখন আছে, ভবিষ্যতে থাকবো। এই বিষয়ে কন্ট্রোভার্সি করা, বিতর্কিত করা বা এই বিষয়ে ধরেন যে আপনাদের মধ্যেই কোনো ডিভাইডেশন তৈরি করা, দ্যাট মিনস এখানে ওই ফ্যাসিবাদকে কোনো না কোনোভাবে একটা সফট সুযোগ তৈরি করে দেওয়া। তো সুতরাং আমি এটা কখনোই প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থানের পরে আমাদের বড় একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের অন্যতম কমান্ডার তিনিও একজন, সুতরাং তার এই চেয়ারে এই যে দীর্ঘদিন থাকা, এই থাকার লায়াবিলিটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। এবং এখানে বিএনপিও দায় এড়াতে পারে না, যেহেতু বিএনপিও তাকে 5টি মাস এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন। সুতরাং সবচেয়ে বড় দায়টি ইন্টারিম সরকারের, এবং কিছুটা দায় বিএনপি সরকারের উপরেও বর্তায়, তারা এই দায় এড়াতে পারেন না। নাম্বার 2, এবার আসেন, এই যে রাষ্ট্রপতিকে অপসারণ কিংবা পদত্যাগ করার জন্য আন্দোলন হয়েছে, এই আন্দোলন আমি নিজে করেছি, আমরা করেছি। বঙ্গভবনের সামনে আমরা বিক্ষোভ করেছিলাম। তখন আজকের যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, তখন তারা সরকারের দায়িত্বে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। তারা নিজেরা এই দাবির বিরোধিতা করেছেন। আমাকে কমপক্ষে 200 বারের অধিক ফোন দিয়েছেন নাহিদ এবং মাহফুজ আলম, বলেছেন ভাই এখান থেকে সরেন, না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাইতে বাধ্য হব, এটা এখন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মানে ওই সময় আমরা বিএনপিকে দায়ী দিয়েছি, এবং বিএনপিও আসলে অনেকটা বিরোধী ছিলেন যে ওই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, এটা বিএনপির বক্তব্য। একই সাথে এনসিপিও যে ওই সময় একবারে পরিষ্কারভাবে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে ছিলেন, এটাও কিন্তু সত্য নয়। তারাও কিন্তু পরবর্তী মোমেন্টে, মানে শপথ নেওয়ার পরে তারাও কিন্তু রাষ্ট্রপতির মানে ওই পদত্যাগ কিংবা অপসারণের বিষয়ে সোচ্চার ছিলেন না, বরঞ্চ সফট ছিলেন। যেটা সত্য ইতিহাস তুলে ধরতে হবে। না না, এটা আমি নিজে ছিলাম ভাই, আমার ফোনে আমি একবার আমি স্পষ্ট করে বলছি, আমি বলছি যে আমি শেষ করি, আমরা বঙ্গভবনের সামনে আন্দোলন করছি, বিক্ষোভ করছি। আমি জানি, আমি মনে করি কারণটা হচ্ছে আপনাদেরকে তখন বলা হয়েছিল যে আপনারা যেই প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরাচ্ছেন এই প্রক্রিয়ায় যান না, এটাকে মোর অফিশিয়াল প্রক্রিয়া, হ্যাঁ মোর অফিশিয়াল প্রক্রিয়া। আপনি আমি একমত, আমার মনে হয় তাহসিন বিরাজের প্রশ্নটা পাওয়া গেছে, ফারুক হাসান। আমি একমত। যখন তারা আমাদের বারবার ফোন দিচ্ছে, আমরা বলেছি যে আপনাদের প্রসিডিউরটা কি, আপনারা ওপেন বলেন, আপনারা মিডিয়াতে বলেন যে আপনারা আন্দোলনটা ওখান থেকে বন্ধ করেন, আপনারা আসেন আমাদের আলোচনার টেবিলে, আমরা আলোচনা করে আমরা একটা ফর্মাল প্রসিডিউর বের করি, যেই প্রসিডিউরের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবো। এরকম বক্তব্য কিন্তু এনসিপি কিংবা তৎকালীন অ্যাডভাইজাররা কেউ দেয় নাই। তারা পরিষ্কারভাবে বলেছে যে বঙ্গভবনের সামনে থেকে সরেন, তাকে এখন সরানো যাবে না, এটাই ছিল তাদের বক্তব্য, এটাই সঠিক ইতিহাস। আর 3 নম্বর যে প্রশ্নটি আপনার ছিল যে আসলে নেক্সট প্রেসিডেন্ট কি হবে, হ্যাঁ এটা নিয়ে ধরেন রাজনৈতিক ডিবেট হবে। এই পদ বাংলাদেশের রাজনৈতিক প্রাণকেন্দ্র অবস্থিত, কেন্দ্রে কিন্তু এই পদটি রয়েছে, সাংবিধানিক প্রথম পদ, প্রধান পদ। সুতরাং এই পদ যখনই আমরা আসলে নির্বাচনের মধ্য দিয়ে ফিল আপ করতে যাব, আলোচনা সমালোচনা যেটাই বলেন না কেন, রাজনীতির টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হবে। এখন আমাদের যেটা বক্তব্য, যেহেতু নতুন নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি আসবেন, কে হবেন সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে একজন সর্বজন গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তি যাতে আগামীতে প্রেসিডেন্টের চেয়ারে বসে, যাকে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এদেশের জনগণ এক বাক্যে মেনে নেবে যে ইয়েস হি ইজ আওয়ার নেক্সট প্রেসিডেন্ট। এরকম একজন ব্যক্তিকে চাই, কোনো বিতর্কিত কিংবা ধরেন যে রাজনৈতিকভাবে মোটিভেটেড এরকম কোন ব্যক্তিকে আমরা আসলে আলোচনায় যাদের নাম আসছে তাদের মধ্যে কি এমন বিতর্ক কাউকে পাচ্ছেন? ধরেন যে বিএনপির অভ্যন্তরীণভাবে যদি বলেন, ধরেন যে এখানে মির্জা ফখরুল সাহেবের নাম আসছে, ডক্টর মঈন খানের নাম আসছে, আমাদের ডক্টর মোশাররফ স্যারের নাম আসছে, এখানে আমাদের বর্তমান স্পিকার যিনি ছিলেন এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার নাম আসছে। আমি মনে করি প্রত্যেকেই যোগ্য, কেউ অযোগ্য না। তার মধ্যেও যদি আপনি বেটার অপশন চিন্তা করেন, মির্জা ফখরুল সাহেব নিঃসন্দেহে একবারে বেটার অপশন। তার মধ্যেও আমি মনে করি শরীফুদ্দীন জুয়েলের কাছে বিরোধীরা বলছে তিনি আরো বেটার অপশন। জি, বিরোধীরা বলছে নির্বাচনও রাষ্ট্রপতি নির্বাচনও বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে আসলে কিছুই হবে না, এটা তাদের একটা হান্স। তাহলে রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষ হবেন? দেখুন, শপথ গ্রহণের পরে একজন রাষ্ট্রপতি তখন তার দলীয় শপথ গ্রহণের আগেই তিনি তার দলীয় পদটিকে উনি পরিত্যাগ করে উনি একজন নিরপেক্ষ হিসেবে কিন্তু শপথ গ্রহণ করেন। এর পরবর্তীতে কিন্তু সে রাষ্ট্রপতি উনি নিরপেক্ষ দায়িত্ব পালন করলেন কি করলেন না। যখন ভেরি ইজি টু সে, দেখেন যে সংসদে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা তারা কিন্তু রাজনৈতিক পদ পরিত্যাগ করে তারা কিন্তু শপথ গ্রহণ করেন না। তারা রাজনৈতিক পদ নিয়ে তাই কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন, আবার রাজনৈতিক পদ নিয়ে কিন্তু উনি কিন্তু প্রধান
বিরোধী দলের নেতা হয়েছেন। তো এখানে কিন্তু রাষ্ট্রপতির পদটা হচ্ছে রাষ্ট্রের একটা নিরপেক্ষ পদ, সেখানে উনি তার দলীয় পদ থেকে পদত্যাগ করে তারপরে উনি কিন্তু শপথ নেন। তো ওই জায়গাটা নিরপেক্ষ উনি তখনই থাকেন যখন উনি দলীয় পদটা উনি পরিত্যাগ করলেন। এর পরবর্তীতে কিন্তু আপনার তখন উনি রাষ্ট্র কাজ পরিচালনার জন্য কতটুকু নিরপেক্ষ ছিল তখন সেটা আপনারা দেখবেন। এখন আপনারা যে জিনিসটা বলেন, এখন দেখেন আসলে রাষ্ট্রপতি পদটাকে নিয়ে এখন আমাদের এখানে তাহসিন সাহেব উনি তাহসিন ভাই কিছুক্ষণ আগে উনি বলেছিলেন ওনার বক্তব্যে যে আসলে বিএনপি আগাম নির্বাচনে যাবে নাকি নেক্সট ইন্টারিম গভর্নমেন্টে প্রেসিডেন্টের ভূমিকা কতটুকু কীভাবে ব্লা উনি এগুলো কিছু বললেন। দেখেন ওনার উদ্দেশ্যে বলতে চাই 2023 সালে জুলাই মাসে যখন দেশের ছাত্র আন্দোলন যখন তৈরি হয়নি, প্ল্যাটফর্ম যখন তৈরি হয়নি, তখনই কিন্তু আমাদের তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু রাষ্ট্র সংস্কার মেরামতের লক্ষ্যে কিন্তু 31 দফা দিয়েছেন। সেই 31 দফা কিন্তু উনি কিন্তু প্রথমেই 2023 সালে দিয়েছেন। এরপরে 24-এ এসে জুলাই আগস্ট আন্দোলন শুরু হয়, তখনই কিন্তু রাষ্ট্র সংস্কার মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতের একটা আমূল পরিবর্তনের জন্য 31 দফা দিয়েছে। সেখানেও কিন্তু উনি কিন্তু একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের নির্বাচন হবে সে কথাটা কিন্তু 31 দফার মধ্যে অত্যন্ত পরিষ্কার বলেছেন, এবং উনি কিন্তু রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালনা সেগুলো 31 দফার মধ্যে দিয়েছেন। বিএনপি সবসময় তার জায়গা থেকে পরিষ্কার আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী করবেন এবং বিএনপি কোন আঙ্গিকে রাষ্ট্র পরিচালনা করবেন, এখানে ধোঁয়াশার কিছু নাই। জি, আমরা তাহসিন রিয়াজের কাছে ফিরি। 1 মিনিটের মধ্যে আপনি ফারুক হাসানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের উত্তরটা এই দিবেন। বক্তব্যের জবাবটা আমি আসলে তখনই দিয়ে দিয়েছি, উনি উত্তরটা এগ্রিও করেছেন, ফলে আর নতুন করে জবাব দিয়েছেন রিকল করাই দিই। সেটা হচ্ছে যে সহজ সরল বক্তব্যটা হচ্ছে হ্যাঁ হি ডিড দ্যাট। আচ্ছা আমি একটু মনে করাই দিই, প্রথম প্রসঙ্গটা কি ছিল, তারা আন্দোলন করছিল, কোথায় আন্দোলন করছিল? রাষ্ট্রপতি ভবনের সামনে আন্দোলন করছিল। খেয়াল করে দেখেন, এটা সাংবিধানিক সবচেয়ে বড় পোস্ট, এবং আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাচ্ছিলেন, দ্যাট প্রসেস ওয়াজ নট গুড। প্রসেস আপনার সামনে আমি একটু বলি, আপনি প্রসেসকে তখন এমবার্গো দেওয়া হয়েছে, প্রসেসকে বলা হয়েছে যে না এই প্রসেস আপনি যায় না, এবং আমি আপনাকে খুব স্পষ্টভাবে স্মরণ করি, জাস্ট ইমিডিয়েট আফটার দি মুভমেন্ট আমরা শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এটার বিরুদ্ধে এটার স্ট্যান্ড নিছি, তখন আমরা স্পষ্ট ভাষায় বলছি যে ভাই রাষ্ট্রপতিকে যে কোনো মূল্য অপসারণ করতে, এবং শুধু তাই না, বাংলাদেশে এখন পর্যন্ত এটি স্টাবলিশড ভাই, মানে এটা নতুন করে আর্গুমেন্ট দিতে হচ্ছে আমি জানি না, যে ভাই নিজেই আইসা শুরু করছেন এটার উপরে, যে বাংলাদেশে আমরাই রাষ্ট্রপতির ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। এবং খেয়াল করে দেখেন এই রাষ্ট্রপতি যখন পদত্যাগ করছেন, প্রথম রাষ্ট্রপতির ব্যাপারে প্রথম গ্রেফতারের কথা কে বলছে আপনি বলেন? 20 সেকেন্ড বলবেন। এবং অল অফ দেম আপনি উত্তর দেন, এবং অল অফ দেম আমরা বলছি। ফলে দেখেন আপনি যে ফ্রেমটা তৈরি করতে চেয়েছেন এই ফ্রেমটা এরকম না যে আমরা রাষ্ট্রপতির পক্ষে ছিলাম, বরং হ্যাঁ ওই আন্দোলনটার বিপক্ষে আমরা থাকতে পারি, সেটা প্রক্রিয়াগত কারণে, সেই আন্দোলনের প্রক্রিয়া সঠিক ছিল না বলে আমরা সেটার বিপক্ষে থাকতে পারি। ইভেন আমি মানে জানি না ওনাকে 200 ফোন দিতে পারে, 300 ফোন দিতে পারে, আমি বারবার এই জন্য বলেছি প্রশ্নটা কি করেছি, ফোনের কারণ কি সেটা বলেন। আপনাকে ফোন করে তো কেউ এটা বলে নাই যারা আমরা রাষ্ট্রপতিরে চাই, বরং প্রক্রিয়াটাকে তিনি আর্গুমেন্টেটিভ ওয়েতে তিনি ডিবেট করেছেন। এবং আমি আরেকটা ব্যাপার ছোট করে কাউন্টার দিয়ে দিই, দেখেন 31 দফার কথা তিনি বলছেন, সবকিছু তারা 31 দফায় দেখানো হয়েছে, 31 দফাই তো তারা এখন মানে না। 31 দফায় অসংখ্য ভাই, আমি ধরে বলে দিই আপনি মানে না, আমি একটা প্রশ্ন করি, 31 দফায় বলা হয়েছে আপনি একটা স্বাধীন বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় করবেন, বলা আছে কিনা? আপনি করছেন, আপনি এটাকে বাতিল করছেন, মানলেন কিভাবে? কাজী দেখেন ভাই এগুলা বললেন না 31 দফা আপনাদের অনেক বড় ব্রেন চাইল্ড, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি এটাকে ফলো করেন না। 31 দফার প্রথম দফা সংস্কার কমিশন গঠন করা হবে, আপনি সংস্কার কমিশনের সবই ভুলে গেছেন, সঠিক করে আপনি পড়েইনি। 31 দফা কোথায় লেখা আছে? আমি যদি দেখাইতে পারি, বের করেন, আপনি স্বাধীন না বের করেন, আপনি কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে সংবিধান সংস্কার কমিশনের কথা? 31 দফা তাহসিন রিয়াজ, আমরা এটা দেখব। শরীফুদ্দিন জুয়েল, জি শরীফুদ্দিন জুয়েল এবং তাহসিন রিয়াজ, আমরা অবশ্যই এটা দেখব। তাহসিন রিয়াজ যে আলোচনাটা চলছিল, শরীফুদ্দিন জুয়েল উনি একটি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনি 2 মিনিটের মধ্যে দুইটা প্রশ্ন উনি বলছেন, আমি দুইটা আর্গুমেন্ট আনছিলাম, একটা হচ্ছে স্বাধীন সচিবালয়ের কথা বলা আছে কিনা 31 দফা, উনি বলছে বলা নাই, আমি পড়ে শোনাই 31 দফার 10 নম্বর দফা, সেখানে আমি জাস্ট পার্টটা পড়ে শোনাই। জুডিশিয়াল কমিশন গঠন করা হইবে, এটা বলা হয়েছে অধীনস্থ আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হইবে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। ভাই কে বলছে? আমি একেবারে আপনার থেকে তার 31 দফা থেকে পাঠ করতেছি। আর 1 নম্বর দফা, দি মোস্ট ইম্পর্টেন্ট দফা, তাদের দেওয়া শব্দ সংস্কার, তারাই বলছে, আজকে থেকে কত বছর আগে বলছে স্বাধীন সংস্কার কমিশন গঠন করা হইবে। আপনি সবকিছু ভুলে গেলেন, খুবই আনফরচুনেট ভাই। আপনি এটার আর্গুমেন্ট দেন, আপনি তো আমাকে চ্যালেঞ্জ করছিলেন ভাই। আমি তো ওপেন সেটে প্রশ্ন করি, শরীফুদ্দিন জুয়েল, আমরা আপনার বক্তব্যটাও নিব, নাম তো চাওয়া হয়েছে, আপনার বক্তব্যটাও নিব, আপনি একটু নোট নেন। আমি শুনেন, উনি আমাকে চ্যালেঞ্জ করছিল না ভাই, আমি তো বলি ভাই, আপনি তো আমাকে চ্যালেঞ্জ করছিলেন, চ্যালেঞ্জের উত্তরটা পাইছেন তো? শরীফুদ্দিন জুয়েল, আমরা ফিরবো আপনার কাছে, হ্যাঁ আপনি একটু নোট রাখবেন। আমি তো বলতেই পারতেছি না, আমাকে তাহলে সময় বাড়াই দিতে হবে। প্লিজ, আমি 30 সেকেন্ড
রেফারেন্স দিব। হ্যাঁ, ভাই তো আমাকে বলতেই দিল না। Please, please, উনি please, আমাকে এখন বলেন। দেখেন এখনো বলতেছে, উনি আমাকে একটা চ্যালেঞ্জ করছিলেন, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছিলাম, উনার 31 দফা থেকে পড়ে শুনাইলাম, এবং উনি এটা স্পষ্ট অস্বীকার করছে যেটা এরকম কিছু নাই, পারলে দেখান। এই যে পারলে দেখাইলাম। দ্বিতীয় প্রসঙ্গটা বলি, স্বাধীন সংসদ কমিশনের কথাটা। উনারা বলছেন ভাই আপনারা স্থানীয় সরকার নিয়ে যে ধরনের কমিটমেন্ট করছেন, ওই ধরনের কমিটমেন্ট ব্রেক করছেন। আপনারা মানবাধিকার কমিশনের যে ধরনের কমিটমেন্ট করছেন, ওই ধরনের কমিটমেন্ট ব্রেক করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশনের যে ধরনের কমিটমেন্ট করছেন, ওই ধরনের কমিটমেন্ট ব্রেক করছেন। আপনার 31 দফা, শুধু 31 দফা না, উনি যদি আমাকে এখন চ্যালেঞ্জ করে, ওনার নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো দিছিল সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট, নোট মাই ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের কথা মোটা হরফে লেখা ছিল, ওনারা এগুলোকে ব্রেক করছেন। ফলে দেখেন আমাদেরকে ভাই একটু চ্যালেঞ্জ করলে বুঝে শুনে করেন, কারণ আমরা তো একটু পড়াশোনা করি। ডেফিনেটলি এগুলো আপনাদেরই নির্মাণ, আপনাদেরই বানানো, কিন্তু আমাদেরকে যখন আপনারা চ্যালেঞ্জ করেন, সেটার সামনে চ্যালেঞ্জ করেন। তো ফলে জনগণ এটা দেখে, এক তো কমিটমেন্ট রাখেন নাই, দ্বিতীয়ত নিজের 31 দফারে নিজেই অস্বীকার করতেছেন। হাউ কাম ভাই? আমরা আপনাদের সহযাত্রী, আমরা আপনাদের সহযোদ্ধা, এভাবে করে ভায়োলেট করেন না, এভাবে করে। ধন্যবাদ, আশা করি পরবর্তী সময় বলবো আবার। যে আমরা ডক্টর আব্দুল মান্নানের কাছ থেকে শুনতে চাই একই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, 2 মিনিট। জি, আপনার আসলে এখানে আমার বড় বক্তব্য আপনি নোট নেবেন, সবগুলোর উত্তর আমরা দিচ্ছি। দেখেন, আপনি প্রেসিডেন্ট কাকে বানালেন তার চেয়ে বড় কথাই হচ্ছে 31 দফার ভিতরে বিএনপির সেখানে লেখা আছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতরে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আপনি সেই সংশোধনী আনলেন না, আপনি কাকে প্রেসিডেন্ট? এটা তো পুতুল, পুতুল বসায় তো কোনো লাভ নেই। আগে 31 দফার ভিতরে প্রেসিডেন্টের ক্ষমতা আয়ন করতে হবে, এটা সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা দিতে হবে এবং ভারসাম্য আনতে হবে, এবং প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হবে না, এই ব্যাপারেও বিএনপির কি আছে, এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল কতদিন হবে এটা নিয়েও কিন্তু ঐক্যমত্য আছে। সেই জায়গাগুলো বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলছে না, মাঝখানে জনগণকে একটু ঘুম পাড়ানির গল্প করে নিয়ে চলে যাচ্ছে আগামী নির্বাচনের দিকে। এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না। আমি স্পষ্ট করে বলতে চাই যে কারণে আমাদের 1400 শহীদরা রক্ত দিয়েছে, কিসের জন্য দিয়েছে? একটা ক্ষমতার পালাবদলের জন্য? আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে জামাত, জামাত থেকে এনসিপি? নো, এর জন্য দেয় নাই। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য দিয়েছে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার করার কথা ছিল, বিএনপির 31 দফার ভিতরে রয়েছে, সকল দলের প্রতিশ্রুতি রয়েছে। দীর্ঘ 9 মাসে ঐক্যমত্য কমিশনে আমরা এগুলোকে ঐক্যমত হয়েছি, কিন্তু আমরা এখন ক্ষমতায় যে মানে প্রচুর মানে একবারে আমরা ভুলে অবলেলায় এটা মানে অস্বীকার করছি। এটা কেমন কথা? এটা একবারেই দুর্ভাগ্যজনক। আমার ভাই বলার চেষ্টা করেছেন যে সংবিধান সংস্কারের জন্য কমিটিতে নাম চায়, সংবিধান সংশোধনের জন্য নাম চেয়েছেন, সংস্কারের জন্য নাম চাওয়া হয় নাই। সংস্কারের জন্য আপনাদের এমপিরা শপথই নেয় নাই। তাহলে গণভোটকে যারা অস্বীকার করে, জনগণের ভোটকে অস্বীকার করে, তারা বাংলাদেশের, আমি মনে করি যে এই যে জনগণের যে ম্যান্ডেট, এটা ক্যারি করার যোগ্যতা রাখে না। জনগণ বেশি দিন বিএনপির কাছে এই ম্যান্ডেট রাখতে দেবে না। তাই আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সারা বিভাগীয় শহরগুলোতে মানে জনগণের সাথে যে এই কথাগুলো বলে আবার নতুন করে আন্দোলনের কর্মসূচি দেবে, সেই আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিহত করার ক্ষমতা বিএনপির থাকবে না। ফারুক হাসান, একই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে, 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমিও আসলে একমত যে প্রেসিডেন্ট আসলে পরবর্তীতে কে হবেন, এটার চাইতে সবচাইতে বড় বিষয় হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য। এটা কিন্তু আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। যখন আমরা বিএনপি সহ একসাথে যুগপৎ আন্দোলন করি, ওই আন্দোলনে আমাদের অন্যতম যে দাবিগুলো নিয়ে আমরা আসলে পর্যালোচনা যখন শুরু করলাম, তখন এই বিষয়টা কিন্তু সামনে আসছে। আজকে দেখেন, এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রপতি মানে আপনার ওই পালন করার কি দরকার? রাষ্ট্রপতিকে পালিত করার তো কোনো প্রয়োজন নাই আমাদের, যদি না তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে কোনো ইনভলভমেন্ট না থাকে। এই জন্যই বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে। এখন তো আসলে ক্ষমতার কোনো ভারসাম্য নেই, মানে একমুখী ক্ষমতা, সব ক্ষমতার একমাত্র মালিক প্রধানমন্ত্রী, যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে রয়েছি। তো এই জিনিসটার মধ্যে আসলে আমাদের হাত দিতে হবে, যেহেতু এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির এই কাজগুলো করতে গেলে কিন্তু খুব বেশি বাধার সম্মুখীন হতে হবে না, বা কোনো বাধাই তাদের পেতে হবে না, ব্যাগ পেতে হবে না। বিএনপি চাইলে খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু তাদের সেই ব্রুট মেজরিটি দিয়ে তারা এই কাজগুলো করে ফেলতে পারেন। এখন তারা আসলে দেখা যাক, তারা তো বলছে যে তারা করবে, এখন তাদের কথার উপরে আমরা আস্থা রাখছি, একবারে এর আস্থা রাখবো না এটাও বলছি না, আবার আস্থা কতদিন রাখবো এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। ইতিমধ্যে 6 মাস মানে অলরেডি কিন্তু ডান। এই 6 মাসের মধ্যে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কোনো আমরা এই বিষয়গুলো আমরা সরকারকে বারবার পরামর্শ দিচ্ছি। আমাদের জায়গা থেকে এখন তো আমরা পরামর্শ দিব, আমরা তো আর সরকারকে বাধ্য করতে পারি না, যেটা করতেই হবে। কারণ আমরা আমাদের যে স্টেক সরকারের কাছে, ওই স্টেক থেকে আমরা আসলে বাধ্য করার মতো মানে অবস্থা নেই। মানে আপনাদের কি মনে হয়, ফিলিংটা কি, মানে এখন পর্যন্ত যদি সময় হয়? আচ্ছা, ডক্টর মান্নানের প্রশ্ন না, এটা আসলে এই যে জোটের বিষয়টা আসলো, জোট কিন্তু অ্যাকচুয়ালি এখন ওই অর্থে নেই। আপনারাও কিন্তু জোট বলে একটা দল বেরিয়ে গেছে, আপনাদের যেটা আছে এটা কি 11 দলীয় জোট না ঐক্য?
11 দলীয় ঐক্য ঐক্য মানে আপনার জোট নাম দেন না, সেখানে কেন দেন না? একটা দল তো বেরিয়ে গেছে, প্লিজ কিন্তু প্লিজ একজন বেরোয় গেছে মনে করেন Let me এটা তার finish. স্বাধীনতা জি। But ফারুক হাসান কারো এই 26 agreement যদি না মানে এই- আপনার দল এখান মানব ভাই, থেকে ফিরে আসবে শেষ কিনা করি। এই নির্বাচনে কোনো জোটবদ্ধভাবে নির্বাচন হয় নাই, না জামাতের নেতৃত্বে জোটবদ্ধভাবে হয়েছে, না বিএনপি নেতৃত্বে। যেটা হয়েছে নির্বাচনী ঐক্য কিংবা সমঝোতার মধ্য দিয়ে। সমঝোতা আর জোট ডিফারেন্ট জিনিস। এর আগে আপনারা ছিলেন 20 দলীয় জোট, বিএনপি সহ। আওয়ামী লীগের নেতৃত্বে ছিল 14 দলীয় জোট বা মহাজোট, তাই না? এই অর্থে কিন্তু আপনি বলতে পারবেন না। এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে যে বিএনপির নেতৃত্বে কয় দলীয় জোট, আপনি নিজেও বলতে পারবেন না। পারবেন? উনি বলুক যে বিএনপির নেতৃত্বে কয় দলীয় জোট এখন ক্ষমতায়, বলেন তো ভাই। পারবেন না। তাহলে এটা কি রকম জোট? এই জন্যই বলেছি এই নির্বাচনটা টোটালি ডিফারেন্ট একটা নির্বাচন, যেহেতু আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচনটা করেছি। তো যাই হোক, এই কথাগুলো আলোচনা করতে গেলে আলোচনা আরেক লাইনে যাবে। আমি আসলে 20 সেকেন্ড। হ্যাঁ, আসলে আমরা বলতে চাই যে দেশটা ভাই আমাদের সবার। এই গণ অভ্যুত্থান করতে গিয়ে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, আমরা অসংখ্য মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা চাই আমরা আসলে আমাদের যে মৌলিক কাঠামোর পরিবর্তন বা সংস্কার, এই সংস্কারের বিষয়ে যাতে আমরা আসলে ডিলে না করি বা এখানে আসলে কোনো ফ্যাকশন তৈরি না করি। যে সংস্কারকে সামনে রেখে আমরা গণভোট করেছি, আমরা জুলাই সনদ পাস করেছি বা স্বাক্ষর করেছি, এবং আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে আজকে বিএনপি সরকারকে পেয়েছি। এই সরকার তো আমাদের জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগের আমলে তো আমরা বলি না, আওয়ামী লীগের আমলে বলা হয়তো জনগণের নয়, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তারেক রহমানকে বলা হয় জনগণের প্রধানমন্ত্রী। সুতরাং দুটোর মধ্যে